দেখছেন স্বপ্নধারা নিউজের এক্সট্রা সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। গত কয়েকদিন ধরে রাজনীতিতে মূল আলোচনা হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক। এরপরে আসলে এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর যে প্রতিক্রিয়া, বিপরীতমুখী প্রতিক্রিয়া, বিএনপির এক ধরনের প্রতিক্রিয়া এবং এনসিপি বলেন, জামাত বলেন, তাদের এক ধরনের প্রতিক্রিয়া এবং বিএনপির যারা জোটসঙ্গী আছে তাদের প্রতিক্রিয়া, সব কিছু মিলিয়ে আলোচনা হচ্ছে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কিনা, এটা কি একদম ফিক্সড হয়ে গেল কিনা, এটা নিয়ে আলোচনা হচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি, এটা নিয়ে আলোচনা হচ্ছে। আজকে ঈদের ছুটির পর প্রথম সচিবালয় খুললো বা সরকারি অফিস খুলেছে, সেখানেও কিন্তু আজকে সচিবালয়ে গিয়ে উপদেষ্টা ডেকেছে গণমাধ্যম কর্মীরা। এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলেন যে কী অবস্থা। একজন উপদেষ্টা বলেছেন যে এই আলোচনার পর একটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হয়েছে বলে তিনি অন্তত মনে করছেন। সব কিছু মিলিয়ে আসলে এই আলোচনাটা করবো যে লন্ডন বৈঠকের পর সংকট কি কাটলো, এমন একটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে দুজন আলোচক আছে, একটু পরিচিত হয়ে নিই। আমার সঙ্গে আছেন মাহবুব কামাল, সিনিয়র সাংবাদিক, আছেন অনিক রায়, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। যেটা আমাদের আসলে আলোচনার বিষয় যে লন্ডন বৈঠকের পর সংকট কি কাটলো কিনা। আমরা অনেক আলোচনা করছি যে অনেকে বলছে যে আসলে নির্বাচন নিয়ে এক ধরনের সংকট ছিল, রাজনীতি নিয়ে এক ধরনের সংকট ছিল। গতকাল এইটা নিয়ে আমরা আলোচনা করেছি যে সংকট কি কেটে গেল কিনা বা কাটার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা। মাহবুব, আপনার কাছে এই কয়েকদিন তো গেল, এই বৈঠকের পরে নানা আলোচনা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে সংকট কি কাটলো, নাকি যে আলোচনা শুনছি পরস্পর বিরোধী, তাতে সংকটের নতুন মাত্রা একটা যুক্ত হয়ে গেল? প্রথমে আপনার আমাকে 30 সেকেন্ড সময় দেন, মন্টু ভাই সম্পর্কে একটু বলি। এগুলো তো আজকাল বলা যায় না, মানে বীরশ্রেষ্ঠদের মূর্তি যখন ভাঙা হয় তখনও কেউ কিছু বলে না, সময়টা এত খারাপ। এই মন্টু ভাই যদি না থাকতেন, মন্টু, খসরু, সেলিম, এই তিনটা নাম আমরা শুনতাম 69-এ 68-এ। এনারা না থাকলে 69-এর মুভমেন্ট হতো কি না এটা সন্দেহ। মোনায়েম খানের এনএসএফের বিরুদ্ধে, এনএসএফ, মুসলিম লীগ, নিজামে ইসলাম থেকে শুরু করে যত মানে স্বাধীনতা বিরোধী শক্তি ছিল, তাদের আক্রমণ থেকে ছাত্রলীগকে, তখন তো মানে ছাত্রলীগ এখন নিষিদ্ধ, তখন তো মানে বিরাট ব্যাপার। ছাত্রলীগকে রক্ষা করছেন প্রধানত এই তিনজন, মন্টু, খসরু, সেলিম। উনি আজকে মারা গেলেন। আমি মানে এটা খুবই একটা, আমার জন্য খুবই একটা হার্ট টাচিং ব্যাপার। যাই হোক, এখন আপনি বলছেন যে সংকট কেটে গেল কিনা। হ্যাঁ, প্রথম কথা আমি যেটা বলতেছি যে ওয়াই সো লেট। প্রফেসর ইউনুস কেন তারেক রহমানের সাথে এত দেরিতে দেখা করলেন, এটা একটা মৌলিক প্রশ্ন। কিন্তু তারেক রহমান 5ই আগস্টের পরে সেলিব্রেশনেও আসতে পারলেন না, এবং দীর্ঘ 9 মাস 10 মাস আসতেই পারলেন না, এবং এখন চিফ অ্যাডভাইজার নিজে ছুটে গেলেন তার কাছে। ওয়াই সো লেট? আচ্ছা, গেলেনই যখন, এবং যৌথ বিবৃতি হলো হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটা বই বিনিময়, অমুক তমুক, তা আমি তো ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে একই ফ্লাইটে উনি আসবেন, তারেক রহমান এবং চিফ অ্যাডভাইজার একই ফ্লাইটে এসে ঢাকা বিমানবন্দরে 4 হাত তুলে সবাই বলবেন যে ঠিক আছে, এখন থেকে দেশে এইভাবে চলবে। তো কই, উনি তো আসলেন না, তারেক রহমান তো আসলেন না। কেন আসলেন না? এটা একটা প্রশ্ন না? আচ্ছা, কেন আসলেন না আমার কাছে উত্তর আছে, পরে আসতেছি আমি। দেখেন, নট এ সিঙ্গেল স্টেপ অ্যাহেড, এক পাও আগানো যায় নাই, যা পরিস্থিতি ছিল তাই। ঠিক আছে? কীরকম? যে যৌথ বিবৃতিটা হয়েছে বা যেভাবে হয়েছে, সেগুলো তো আগের কথা। যেমন সংস্কার, বিচার, এগুলো সম্পন্ন হলে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, সম্ভব। কন্ডিশনাল না? আগেও তো কন্ডিশনাল ছিল, তো এখনও তো কন্ডিশনাল। তারপরে জুলাই চার্টার হতে হবে ঐকমত্যের ভিত্তিতে, এটা কন্ডিশনাল না? নাকি এটা নিঃশর্ত? তাইলে আগে যেসব বিষয় কন্ডিশনাল ছিল সেটা তো এখনও কন্ডিশনাল। এবং কি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, হওয়া সম্ভব বা হতে পারে, কি অগ্রগতি দেখলেন আপনি? অগ্রগতিটা কি? এই যে আপনি বলতেছেন যে পরস্পর বিরোধী তো এখানে কিছু নাই, এই তো প্লেন অ্যান্ড সিম্পল। এটা কেন হয়েছে? কেন এই নাটকটা কেন হলো? এটা বুঝতে হবে আমাদের। সেটা হলো, এনসিপির নেতা আছেন এখানে। নাটক বলছেন কেন? বলছি আমি, এই নাটক মানে এই যে দুজনের যে হ্যান্ডশেক, তারপরে এই যে বই প্রেজেন্ট করা, অমুক তমুক, এইসবকে আমি বলছি আর কি। দেখেন, এইটা হয়েছে কি, মানে ইউনুস সাহেব মনে করতেছেন যে এনসিপির আগের যে স্ট্রেংথ, আগের যে শক্তি,
সেইটা ডিকেইং, এইটা এনসিপি এখন আগের মতো স্ট্রং কোনো শক্তি না, তো এইটা উইকার হচ্ছে। এখন এই অবস্থায় যদি বিএনপি যে ঈদের আগে যে ঘোষণা দিছিল যে ঈদের পরে আন্দোলন করবে তারা ডিসেম্বরের নির্বাচনের জন্য, সেইটা মোকাবেলা করা তার জন্য খুব কঠিন হয়ে পড়তো। তার তো কি বলে সহযোগীদের মধ্যে অন্যতম হচ্ছে এনসিপি, স্ট্রাইকিং ফোর্স, এবং এটা বিরাট শক্তি তার, সে তার মানে প্রথম দিকে তো তাই ছিল। তো এখন এই এনসিপি দুর্বল হয়ে যাচ্ছে, ফলে এখন বিএনপিকে মোকাবেলা খুব কঠিন হয়ে যাবে। তাহলে তারেক রহমানকে থামানো দরকার, দরকার। ব্যাস উনি গেছেন, এবং মানে বিএনপিও আসলে আন্দোলন করতে চায় না নানা কারণে। এগুলি অনেক অনেক বড় ব্যাপার আছে, কেন বিএনপি আন্দোলন করতে চায় না, এগুলো নানা ব্যাখ্যা ট্যাখ্যা আছে। তো ওই বিএনপিও আন্দোলন করতে চায় না, আবার ইউনূস সাহেবও চাইতেছে যে বিএনপিকে গুড হিউমারে রাখা। তো রাত জোটক হয়ে গেল, হয়ে গেল, বাস ওখানে একটা বিরাট মিটিং হয়ে গেল। এখন দেখেন মানে তারেক রহমান কেন আসলেন না, হ্যাঁ, এইটা মানে একই ফ্লাইটে কেন আসলেন না, এটা একটা সুন্দর দৃশ্য হইতো না? রাস্তার দুই পারে লাখ লাখ মানুষ দাঁড়ায় হর্ষধ্বনি দিত, হ্যাঁ, যে বিরাট আর কি। সেটা আসলো না। তো একজন আমাকে জিজ্ঞেস বললো যে ভাই কেন আসলো না, তা আমি তো আর আসল কারণটা বললাম না, মানে সাধারণ মানুষের এত কিছু বুঝায় কী লাভ। তাই বললাম যে আসে নাই এই কি বলে যে ওই বেনজির ভুট্টোর পরিণতি যাতে তার না হয়। হ্যাঁ, বেনজির ভুট্টো 2008 সালের ইলেকশনে পাকিস্তানের ক্যাম্পেইনে বের হয়েছিল, একটা র্যালিতে গেছে। তো র্যালি শেষ হওয়ার পরে ওইখানে প্রথমে গুলি হয়েছে আর কি, স্নাইপার রাইফেল দিয়ে গুলি হয়েছে, তারপরে একটা আত্মঘাতী বোমা, এবং এখানে 23-24 জন মারা গেছে, উনি মারা গেছে। তো হইতে পারে তারেক রহমান মনে করতেছে আমি এত মানে বেনজিরের মতো আমি জনপ্রিয়, আমাকে এরকম স্নাইপার রাইফেল দিয়ে আমার গুলি করে মাইরা ফেলতে পারে, সুতরাং উনি মানে সেফ ফিল করতেছেন না। আমি কিন্তু এইটা তাকে বুঝালাম, এটা কিন্তু আমার মনের কথা না, এটা আমি তাকে এমনি বুঝাইলাম আর কি, সাধারণ মানুষ কি করবেন। তো দেখেন অনেক ঝামেলা আছে কিন্তু রাজনীতিতে। আপনি নিশ্চয়ই জানেন যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে হাইকোর্ট যে খালাস করে দিল আসামিদের, এইটার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করছে, ঠিক আছে, এবং এই আপিল গৃহীত হয়েছে, তাইলে কেন রাষ্ট্রপক্ষ আপিল করতে যাবে আমাকে বলেন? মানে হাইকোর্ট তো খালাস দিয়ে দিচ্ছে, তাই না? আবার এটাকে ক্যারি ফরওয়ার্ড করার দরকারটা কি? তাহলে নিশ্চয়ই এখানে একটা উদ্দেশ্য আছে, তাই না? যেহেতু রাষ্ট্র নিজে এটাকে কি বলে যে আপিল করছে, তাইলে মানে খেলাটা শেষ হতে দিচ্ছে না সরকার, খেলাটা শেষ হতে দিচ্ছেন না। কতগুলো মানে মানে গেম হচ্ছে কিছু কিছু। হ্যাঁ, আবার আসবো কত গেম। আচ্ছা, আমি একটু অনেকরে আপনার কাছে আসতে চাই। এতদিন সরকারের কাছে এনসিপি একটা গুরুত্ব পেত, ভাই বলছিলেন যে এখন সরকার মনে করছে যে এনসিপি আসলে সেই গুরুত্ব পাবার যোগ্য না, এর জন্য সরকার বিএনপির দিকে একটু হেলে যাচ্ছে, আসলে কি তাই? আচ্ছা, প্রথমত বিষয় হলো মানে এটা তো এই অপবাদ তো আমাদের নিয়ে এত এখন পর্যন্ত ঘুরতে হয়েছে। তাও মনে করেন যে আমরা কিংস পার্টি, আমাদের কিং রেডি করতেছে, তাও এমন লোকজনদের কাছ থেকে শুনতে হয়েছে তারা যেই পার্টি করে সেই পার্টি একই সাথে সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশের প্রধান বসে পার্টি বানাচ্ছেন। এই পদ্ধতিতে গড়া পার্টি যারা, সেই পার্টির লোকজন আমাদের কিংস পার্টি বলতেছে। তো মনে করেন আমরা তো আসলে ওই বিষয়গুলো নিয়ে এখনো অনেক কম আলাপ করি। আমরা আলাপ করলে যদি হিস্ট্রিতে ফিরে যেতে পারতাম যে 77-এর পর থেকে 81 পর্যন্ত যে ইলেকশন হইলো না, 81-এ ইলেকশন এটা বা কেমনে হইলো, এর আগে গণভোটে কি হইলো, কিভাবে বারবার ইলেকশন পিছাইলো, কিভাবে সব কিছু জায়েজ করে নেওয়া হইলো। তো আমি ওই আলাপে প্রথমত যাবই না। আমরা একটা খুব সিম্পল কথা বলতেছি। দেখেন, একটা গণ আন্দোলন, একটা গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের পরে একটা সরকার স্থাপিত হয়েছে। প্রথম দিন থেকে এটা কিন্তু ক্লিয়ার অ্যান্ড সিম্পল, ওই গভর্নমেন্টে প্রত্যেকটা ব্যক্তির নাম কিন্তু আমরা লিখি নাই, এবং এইটা বাংলাদেশের কোনো পলিটিক্যাল ফোর্স অস্বীকার করতে পারবে না যে সেই সময় তাদের সাথে কথা বলা হয় নাই, তাদের কাছ থেকে সুপারিশ শুনতে চাওয়া হয় নাই, এবং কোনো শক্তি বলতে পারবে না যে তাদের সুপারিশ করা লোকজন সবাই তো নিশ্চয়ই আসতে পারতেছে না, এটা একটা নির্দিষ্ট সংখ্যা, এখানে অনেকগুলো পাওয়ার স্টেকের বিষয় আছে। ফলে এই গভর্নমেন্টটা কিন্তু আলটিমেটলি সবার একরকম কনসার্ন নিয়েই এই গভর্নমেন্টটা তৈরি হয়েছে। সো বেসিক্যালি এই গভর্নমেন্ট কোনোভাবে এনসিপির একক গভর্নমেন্ট হওয়ার তো সুযোগ নেই। তাহলে তো দেখা যেত আমরা এই সবগুলো নাম ঠিক করতাম, তুমি মানো আর না মানো এটাই তোমার মানতে হবে, এটা মেনে চলতে হবে। তো এটা তো এখানে হয় নাই। তো প্রথমত একটা বিষয় এখানে কমপ্লিট, এই গভর্নমেন্ট আসলে আমাদের না। এখন আমরা কি বুঝতে পারি যে সেটা হলো ডক্টর ইউনূস কী কারণে লন্ডন গেছেন, আলাদা করে মিটিং করছেন,
সেটা ডক্টর ইউনুস বা ডক্টর ইউনুসের যে প্রেস সচিব আছে বা তাদের যে অফিস আছে সেই অফিস মানে বেটার টু আনসার দ্য কোয়েশ্চেন। এটা আসলে আমাদের দায়িত্ব বলে আমি মনে করি না। আমরা এই মিটিংটাকে কিভাবে দেখি এইটা বরঞ্চ আমার মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের প্রধানের সাথে ডক্টর ইউনুস বা গভর্নমেন্টের পক্ষ থেকে মিটিং হবে, এটা আমরা খুবই স্বাভাবিকভাবে নেই এবং আমরা মনে করি এটা একটা স্বাভাবিক প্র্যাকটিসের মধ্যে এই টাইপের গভর্নমেন্টের থাকা উচিত। কারণ যেহেতু এটা গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, প্রত্যেকটা ফোর্সের গভর্নমেন্ট, প্রত্যেকটা ফোর্সের সাথে একটা যোগাযোগ রাখা উচিত। এবং আফটার 10 মান্থস এখন এটা এই সেম অ্যাজ দ্যাট কোয়েশ্চেন এইটাই। এখন একজনের সাথে মিটিং করতে লন্ডন কেন যাইতে হবে? তিনি কেন 10 মাসে লন্ডন থেকে আসতে পারলেন? একটা রাজনৈতিক নেতা রিস্ক নেবেন না? আপনি সাধারণ মানুষকে যেটা বুঝাই দিলেন, সাধারণ মানুষের বোকা ভাইবা যে সাধারণ মানুষ বোকা, বুঝাই দিলাম একটা। আমি দেশকে পাকিস্তানের মতো একটা মানে ভোলাটাইল পরিবেশের মতো করে দেশে তার সামনে রিপ্রেজেন্ট করলাম, এটা কিন্তু এক প্রকার অন্যায়। কারণ আপনি বলে দিলেন একজন অ্যাসাসিনেশন হয়ে যাবে বাংলাদেশে আসলে। সো তার মানে তো বাংলাদেশে আইন শৃঙ্খলা অবস্থা ভালো না, কিন্তু তাই বলে একজন অ্যাসাসিনেশন হয়ে যাবে দেশের মধ্যে, সকল প্রকার সিকিউরিটি ফেল করে যাবে, ফেল রাষ্ট্র। সেটাই তো একটা সাধারণ মানুষকে তো আমরা এইভাবে একটা রিপ্রেজেন্ট করলাম, দ্যাটস দ্য স্টাইল অফ আওয়ার কান্ট্রি। এটা আমার কথা না, আমি তো বলেই নি। না, তা তো নিশ্চয়ই আপনি সাধারণ মানুষটাকে বলছেন, সেটাই আমি বলতেছি। তো এখন আমি যেটা বুঝি, আমাদের এই মিটিংটা নিয়ে আমরা যেটা বুঝি, এক হলো আমাদের মনে হয় যে বিএনপির আসলে যেটা কি কারণে আমরা জানি না, একটা লম্বা সময় ধরে কিন্তু নির্বাচনের তারিখ নিয়ে এক প্রকার আলাপ কিন্তু চলমান, যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনটা হবে। এখন আমরা কিন্তু প্রত্যেকবারই একটা কথা বলছি যে আমাদের নির্বাচনের তারিখ নিয়ে কোনো প্রকার কোয়েশ্চেন, কোনো প্রকার দ্বিমত অমতের জায়গা নাই। আমাদের আলাপটা খুবই সিম্পল, জুলাই মাসের মধ্যে জুলাই সনদ সম্পন্ন করতে হবে, সকল রাজনৈতিক দলের এনশিওর হইতে হবে কতটুকু সংস্কার আমরা করব, কতটুকু কোন কোন পয়েন্টে আমরা আলাপ করব। অলরেডি ঐক্যমত কমিশনের মিটিংগুলো কিন্তু এগিয়ে যাচ্ছে, সো আমার মনে হয় ওইদিকে কনসেন্ট্রেশন রাখা আমরা বলছি বেশি জরুরি। আমরা একই সাথে বলছি জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং বিচারের একটা দৃশ্যমান অগ্রগতি হইতে হবে। এই জিনিসগুলো হওয়ার পরে, বিশেষ করে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র হওয়ার পরে আপনি নির্বাচনের তারিখ নিয়ে কথা বলেন। কারণ আপনি যখন একটা দেশে নির্বাচনের তারিখে চলে যাবেন যে আমার নির্বাচন এত তারিখ হচ্ছে, তখন আসলে এখানে কি সংস্কার হচ্ছে নানান কারণে, রাজনৈতিক কারণে ওইটা অগুরুত্বপূর্ণ হয়ে যাবে। যেমন মনে করেন আগামী পরশু দিন যে ঐক্যমত কমিশনের মিটিং আছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা রয়েছে যে সরাসরি নারী প্রতিনিধিরা সরাসরি ভোটে আসবেন কি আসবেন না। আমরা তো মনে করি এই মোমেন্টে নির্বাচনের তারিখ থেকে সামনের 2 দিন এটা নিয়ে বাংলাদেশে আলোচনা হওয়া বেশি জরুরি, কারণ এটা তো আপনি এনশিওর করবেন যে আপনার সামনের দিনে কি হইতে যেতেছে। সো আমরা বলতে চাইতেছি বারবার যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখে করতে হবে। এবং আমাদের যেই জায়গাটায় কনসার্ন এই মিটিং নিয়ে, এই মিটিংটা যদি শুধুমাত্র নির্বাচনের তারিখ নিয়ে হয়, তাহলে এই মিটিংটাকে ওকে তারা বসছে, কিন্তু এটা দেশের জন্য ইতিবাচক কিছু হবে না। কারণ আমরা তাদের যৌথ বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের দিকে কী ধরনের সংস্কার হতে পারে বা বিচারের কাজ কিভাবে দৃশ্যমান হইতে পারে সেই বিষয়ে কিন্তু যৌথ বিবৃতিতে কোনো বক্তব্য পাই নাই। তাহলে ধরেই নিতে হবে যে ইটস এ জাস্ট অ্যানাদার পাওয়ার গেম। এখানে জনগণ বিচ্ছিন্ন, রাজার সিংহাসন রেডি, সিংহাসনে কে বসবে, কবে অভিষেক, সেই বিষয়ে আসলে একটা জল্পনা কল্পনা এবং টোটাল জিনিসটা ওই জিনিসটাকেই কেন্দ্র করে ঘুরতেছে। এখন যদি ভাই সিনিয়র মানুষ যদি মনে করেন যে আমরা 90-এ ফেল করছি, 90-এ মানুষ শহীদ হয়েছে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য, কিন্তু সেটা ফেল হয়েছে, তাই তো আমাদের আজকের কন্ডিশন। মানে আমাদের যদি আরেকবার ফেল হওয়াটা স্বাভাবিক হয়, এটা যদি বাংলাদেশের জন্য সব কিছু ঠিক থাকে, যে ফেল হয়ে যাওয়াটাই উচিত, স্টাবলিশমেন্টটাই জিতুক, যার ক্ষমতা আছে তারাই ক্ষমতায় আসুক, যাদের মাসেল পাওয়ার আছে সেই মাসেল পাওয়ার পলিটিক্সটাই চলুক, এখানে কোনো পলিসিগত আলাদা হবে না, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আচরণে কোনো পার্থক্য থাকবে না। এই আগের মাঝে মতো চাঁদাবাজি, এই যে বগুড়াতে একজন বাবা তার মেয়েকে উত্ত্যক্ত করার মানে প্রতিবাদ করার কারণে স্বেচ্ছাসেবক দলের নেতা তাকে পিটিয়ে হত্যা করে ফেললো, তখন আপনি বলবেন যে এটা তো বিচ্ছিন্ন করুন, এগুলো হবেই বাংলাদেশে। তো আপনি যদি এগুলো মাইনে নিতে রাজি হন, দ্যাটস ওকে, এখন তো আমাদের কিছু বলার নেই। আচ্ছা, কিন্তু নিশ্চয়ই জনগণ এগুলো মাইনে নিতে রাজি না। আচ্ছা, একটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই, তারপর আসছি আবার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নামটাই বলে প্রশ্ন করুন। আমি রাজবাড়ি থেকে আব্দুল ওয়াহাব মন্ডল বলছিলাম। জি ওয়াহাব সাহেব বলেন। আমার প্রশ্ন হলো সাংবাদিক ভাই কাছে যে দেশের মাটিতে প্রফেসর ইউনূস এবং তারেক রহমানের বৈঠক হয়নি, এটা হয়েছে কিন্তু বিদেশের মাটিতে। এটা দেশের মাটিতে তারেক রহমান, এখন তার বিরুদ্ধে কোনো মামলা নেই, দেশের মাটিতে হলে ভালো হতো। আর যদি জামাত এবং এনসিবি এরা যে বলছে যে নির্বাচন নিরপেক্ষ হবে না, এ ব্যাপারে আপনাদের মতামত? আচ্ছা, ধন্যবাদ। আমরা নিশ্চয়ই উত্তর খোঁজার চেষ্টা করবো। না, প্রথমে একটু বলে নেই, এই যে জুলাই চার্টারের কথা বলা হচ্ছে এনসিবির কাছ থেকে। আচ্ছা, জুলাই চার্টারে কি
মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির নির্বাচনের কথা বলা হবে না আমাদের পার্লামেন্টের নির্বাচন কথা বলা হবে, এটা কিন্তু একটা মৌলিক প্রশ্ন। না, মৌলিক প্রশ্ন তাহলে আপনার একটু জানার এটা আছে, জুলাই চার্টারে রেডি হবে আমরা কি কি সংস্কার করব, ওইটা যখন আমরা একমত হব তারপর আমাদের আলাপ হবে যে এটা আমরা কি গণভোটে পাস করাবো। জুলাই চার্টার রেডি হওয়ার পরের আলাপ না, আমি মানে গণপরিষদের মাধ্যমে অর্থাৎ আমরা একমত হইতে হবে যে আমি বুঝছি সরাসরি ভোটে করবে কি করবে। আমি কইতে কলিকাতা বুঝি, শুনে আমি বুঝছি, ইট মিনস ইটস এ লং জার্নি, ঠিক আছে, এটা একটা লং জার্নি। জুলাই চার্টার মানে হচ্ছে এটা একটা স্টেপ, তারপরে আরো বড় স্টেপ আছে। আচ্ছা দেখেন, আমাদের কিন্তু কোনো স্বার্থ নাই অনেক, আমরা যারা সাধারণ পাবলিক, ওই যে তাজউদ্দিন একটা কথা বলছিল যে দুই হাতি যখন যুদ্ধ করে তখনই নিচের ঘাস পিষ্ট হয় না, দুই হাতি যখন রমণ করে তখনও একই ঘটনা ঘটে, তখনও ঘাস পিষ্ট হয়। তা বিএনপি এবং সরকার দুইটা হাতি, এই দুই হাতি যুদ্ধ করলো না দুই হাতি রমণ করলো, এইটাতে আমাদের আমরা ঘাস, নিচের ঘাস আমরা পিষ্ট হতেই থাকবো। আমরা কখনো ভালো কিছু আশা করি না, মানে আমি অন্তত। এবং যেই কথাটা অনেক বলছে এইটার সাথে আমি টোটালি অ্যাগ্রি করতেছি, সেটা হচ্ছে মানে ওই কথাটা আমি পিক করতেছি, সেটা হলো যে এইখানে কোনো মরালিটি, কোনো সংস্কৃতি, কোনো এথিক্স, কোনো এগুলি নাই বাংলাদেশে, এগুলি নাই। এখানে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার কার দিকে, শক্তির ভারসাম্য কার দিকে। শক্তির ভারসাম্য নিজের পক্ষে আনার জন্য সব পলিটিক্যাল পার্টি এবং সরকার যা খুশি তাই করতে পারে, এখানে মোরালিটিতে কোনো বাঁধবে না, কোনো রকম কিছু বাঁধবে না, সরকারেরও বাঁধবে না, মানে অ্যালং উইথ চিফ অ্যাডভাইজার এবং আদার অ্যাডভাইজারি কাউন্সিলের অন্য মেম্বার এবং সব পলিটিক্যাল পার্টি ইনক্লুডিং এনসিপি। মোরালিটি বলতে কোনো কথা নাই, পলিটিক্যাল কালচার বলতে কোনো কথা নাই, পলিটিক্যাল এথিক্স বলতে কোনো কথা নাই। এখানে হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার, কে কোন দিকে কীভাবে নিতে পারবে, এবং সেইটা যে যেভাবে পারতেছে করতেছে। এইখানে যে একটা অ্যাকোমোডেটরি পলিটিক্স দরকার, এখানে যে একটা পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট দরকার, তা না হলে এই সাংঘর্ষিক পরিস্থিতি, এই অস্থিরতা, এই আনরেস্ট কখনোই যাবে না। এইটা তো কেউ ফিল করতেছে না, সবাই তার শক্তি বৃদ্ধির চেষ্টা করতেছে, হ্যাঁ, এবং শক্তি বৃদ্ধি করে ওভার রুল করবে। আমার শক্তি বৃদ্ধি করব, কেন করতেছি, আপনাকে ওভার রুল করবো, আপনাকে দাবায় রাখবো। দিস ইজ এ পলিটিক্স ইন বাংলাদেশ। সুতরাং এইখানে এইসব বলে কোনো লাভ নাই, শক্তি যে সঞ্চয় করতে পারবে সেই জিতবে। এবং দেখেন, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয়, আমি অন্য একটা শিফট করি, সেটা হলো যে যেমন ধরেন নির্বাচন কমিশনের সামনে কিন্তু লট অফ দায়িত্ব পড়ে আছে, কিন্তু যেমন একটা ধরেন যে নিবন্ধন, তাদের দলের কিন্তু নিবন্ধন হয়নি এখনো, ঠিক আছে, এবং এই নিবন্ধন মানে তারা আসলে পাবেই কি না সেটাও একটা সন্দেহ আমার কাছে আর কি। নিবন্ধন আছে, তারপরে সীমানা নির্ধারণ একটা বিশাল টাস্ক, কিন্তু এটা জায়গান্তিক টাস্ক, এইটা অনেক দিনের ব্যাপার, সেটা কবে হবে। তারপরে সংস্কার কমিশন যে সুপারিশগুলি করছে, এগুলি তো যাচাই বাছাই করে আপনার আরপিওর সাথে তো একটা সিনক্রোনাইজ করতে হবে, তাই না? এগুলি কবে হবে? আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখেন, মানে ইভেন যে চিফ অ্যাডভাইজার আপনার শফিকুল আলম বললে আই ডোন্ট কেয়ার, যে আর দূর বলে বলুক গা, কিন্তু যখন চিফ অ্যাডভাইজার কতগুলি কথা বলেন না, তখন মেজাজটা ঠিক রাখা যায় না। উনি দুইটা কথা বলছেন, দেখেন খুবই মারাত্মক দুইটা কথা বলছেন। একটা হচ্ছে যে মানুষ পয়সা দিলেই ভোট দেয়, হ্যাঁ, এই একটা গণভোটের ব্যাপারে, এবং আর একটা বলছেন যে কি ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, উনি বলে দিলেন। কিন্তু হ্যাঁ, অবজেক্টিভ কন্ডিশন কি, সমাজ বাস্তবতা কি, এইগুলি না বুঝে টুঝে বলে দিলেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে। আরেকটা বললেন যে টাকা দিলে মানুষ ভোট দিয়ে দেয়। এখন দেখেন যে এই সমস্ত কথা না, আমি যে টাকা নিয়ে এইটাই বলি, টাকা নিয়ে যদি ভোট পাওয়া যায় তাইলে 3টা নির্বাচন শেখ হাসিনাকে প্রহসনের নির্বাচন করতে হয়েছে কেন? বিএনপির টাকার চাইতে তো সরকারের মানে আওয়ামী লীগের টাকা অন্তত 100 গুণ বেশি ছিল, তো টাকা দিয়ে ভোট করে তো জিততে পারতো। তাহলে নির্বাচনটাকে কেন ম্যানিপুলেট করতে হয়েছে? অথবা টাকা দিয়ে যদি ভোট করতে হয় তাহলে তো ইউনূস সাহেব ইজিলি এনসিপিকে ক্ষমতায় আনতে পারে, কারণ সরকারি টাকা দিয়ে দিবে এনসিপিকে, শত শত হাজার হাজার কোটি টাকা দিয়ে দিবে, দিয়ে জিতে আনলো। টাকা দিয়ে ইলেকশনে বাংলাদেশে এইটা যে এই যে একটা অপমানজনক কথা বললো না বাংলাদেশের মানুষ সম্পর্কে, এটা খুবই দুঃখজনক। আচ্ছা, তারপরে উনি বলতেছেন যে ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন হবে, এইটা উনি কিসের ভিত্তিতে বললেন আমার তো বলেন তো? এই যে সোসাইটি যে জায়গায় চলে গেছে, যে জায়গায় মব কালচার, একটা পুলিশকে তো আপনি সক্রিয় করতে পারছেন না। এবং আমি জানি, আমাকে 2-1 জন পুলিশ বলছে
যে পুলিশ হত্যার বিচার যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আমরা আন্তরিকভাবে কাজ করতে আজকে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন অতীতে যে কোনো সময় চেয়ে পুলিশ এখন অনেক বেশি সক্রিয়। শুনেন, পুলিশ এখন যেটা করতেছে আমার ধারণা সেটা হচ্ছে নিছক চাকরি বাঁচানোর জন্য। এবং কেন সেটা করতে, যেমন ধরেন একটা জেলায় পুলিশ সুপার হচ্ছে হেড, উনি তো মনিটর, পুলিশ সুপার তো আর ভিকটিম না, উনি সরকারের লোক, তো ওনার মনিটরিংয়ে আছে পুরা জেলাটা বা পুরা, হ্যাঁ, তো ফলে সবাই কাজ করতেছে যে তাহলে তো আমার চাকরি চলে যাবে, এটা তো আমি তো মনিটরিংয়ের মধ্যে আছি। কিন্তু একটা পর্যায়ে যখন সিচুয়েশন যদি অন্যরকম হয়ে যেতে থাকে তখন কিন্তু পুলিশ ইউটার্ন করবে। পুলিশ এখন নিছক চাকরি বাঁচানোর জন্য করতেছে। আমি 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 দু একজনের সাথে কথা বলে দেখছি যে আমার ভাইকে হত্যা করছে, আমি এটা এই বিচার ইন্ডিমিনিটি দিয়ে বন্ধ করে রাখছে, এটা 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 বিচার করা যাবে না। হ্যাঁ, মানে 5ই আগস্টের অভ্যুত্থানের শহীদদের যদি বিচার হইতে পারে, হ্যাঁ, মানে তাই না, যাদের যে সমস্ত যে মর্মান্তিক হত্যাকাণ্ডগুলি হয়েছে বিচার হচ্ছে, কিন্তু পুলিশ হত্যা যেগুলো হলো সেইটাকে আপনি ইন্ডিমিনিটিতে বন্ধ করে দিলেন। তাহলে পুলিশের কাছ থেকে আপনি পারফরমেন্স চান কেন? কী কারণে পারফরমেন্স চান? এবং এই যেই পুলিশগুলি হত্যা করেছে সবাই কি আপনার দোষী? মানে দোষী? এই যে মেয়েটা প্রেগনেন্ট অবস্থায় যাকে পুড়িয়ে যে এনায়েতপুরে, হ্যাঁ, সে কি গুলি করছে কাউকে? হ্যাঁ, আপনি গড় পর্দায় তো পুলিশ হত্যা হয়েছে, তাই না? তো ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে, সেনাবাহিনী ইলেকশনে থাকবে কি না, এটা একটা মৌলিক প্রশ্ন। তো ফলে এটা বলে দিলাম আমি যে একটা ভালো ইতিহাসের সেরা এইটা এই ধরনের। আপনি মনে করছেন না যে ইতিহাসের সেরা নির্বাচন এই পরিস্থিতি নয়? অনেকরা আপনাকে যখন এই বৈঠকটা হলো, বৈঠকের পরে আপনাদের পক্ষ থেকে বলা হয়েছিল মানে বেশ এই বৈঠকের যে মানে ফলাফল সব বৈঠক নিয়ে এক ধরনের খুব একটা নারাজি ছিল, মানে খুব একটা ভালোভাবে দেখেননি আপনারা, এখনও বলছেন ব্যাপারটা। এবং নির্বাচনে অংশ, এই যদি এই অবস্থা চলে নির্বাচনে অংশ নিতে এনসিপি অংশ নেবে কি নেবে না, এটা নিয়েও একটা আপনাদের পাটোয়ারি সাহেব মনে একটা বিবৃতি দিয়েছিলেন। সব কিছু মিলে আমার জানার ইচ্ছা যে যদি এই অনুযায়ী ফেব্রুয়ারির দিকে নির্বাচন চলে যায় তাহলে কি এনসিপির নির্বাচনে অংশ না নেওয়ার কোনো শঙ্কা আছে? প্রথম বিষয় হলো যে আমরা বারবার কিন্তু একটা কথা বলতেছি যে আমরা কিন্তু কখনোই নির্বাচনের তারিখ নিয়ে বা নির্বাচন হবে না এরকম পলিসিতে কিন্তু আমরা কখনো ছিলাম না। আমরা পুরোটা সময় ধরেই বলতেছি যে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রেনে ওঠা জরুরি, একটা ডেমোক্রেটিক্যাল ট্রেন যেটা চলা জরুরি, এবং সেইটার জন্য যেটা জরুরি একটা ঠিকঠাক ট্র্যাক এবং ট্রেন রেডি করা। কারণ আমরা দেখছি যে আমাদের যে পুরাতন যত ট্র্যাক আছে, যত ট্রেন আছে, এগুলো আসলেই ফেইল্ড করছে। ফলে বাংলাদেশে এই সোকল্ড পার্লামেন্টের ভিতর দিয়েই একটা ফেসিজম এসে দাঁড়াইছে। কারণ মানে পার্লামেন্ট এত দুর্বল হয়ে গেছে, যদি পার্লামেন্টকে ইউজ করে একটা ফেসিজম তৈরি করা গেছে। যেমন ওই দিনও আমাকে একজন বৃদ্ধ বলতেছিলেন যে আসলে যেটা হয়েছে বাংলাদেশে, যেই টেবিলে বসে বাকিরা খাচ্ছিল, হ্যাঁ, জাস্ট মানুষগুলো উঠে গেছে, টেবিলটা কিন্তু এখনো আগেরটাই। তো এখানে বসে সামনে যে বসবে খাইতে, সেও কিন্তু আগের জনের মতোই আচরণটা আসলে করবে। তো এখন আমাদের কিন্তু বারবার পজিশনটা ছিল এইটা যে আমরা এইবারের যে অবস্থানটা, এই অবস্থানটা পেয়েছি একটা লড়াইয়ের মধ্য দিয়ে। আমাদের প্রায় 2000-এর কাছাকাছি মানুষ মারা গিয়েছে, শহীদ হয়েছেন, আমাদের 20-22 হাজার বা তারও অধিক আহত রয়েছে। এবং এই যে টোটাল, এবং এটা শুধু সংখ্যা দিয়ে না, এই যে ওই 36টা দিন বা বিশেষ করে আপনি কারফিউর পর থেকে সাধারণ মানুষের মধ্যে যে ট্রমা, তার নিজের সন্তানকে নিয়ে যে তার ভয় পাওয়া যে কখন পুলিশ ধরে নিয়ে যায়, কখন স্টুডেন্ট বলে গ্রেপ্তার করে, এই যে টোটাল ট্রমাটা, এটার পরে যদি আমরা একটা রাষ্ট্রগতভাবে একটা যদি পরিবর্তনের মধ্যে না যেতে পারি, যদি একটা ডেমোক্রেটিক্যাল রিফরমেশনের মধ্যে না যেতে পারি, তাহলে পুরো জুলাই অভ্যুত্থান বা এই যে মানুষের যে আকাঙ্ক্ষার অভ্যুত্থান, এটা তো ফেল করবে। সো আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা নির্বাচন চাই, কিন্তু নির্বাচনের আগে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র তৈরি করতে হবে। জুলাই সনদ তৈরি করতে হবে, সেই জুলাই সনদ অনুযায়ী কী কী সংস্কার হবে, সেই সংস্কারের উপর দাঁড়িয়ে বাংলাদেশে নতুন নির্বাচনটি হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ তার একটি গণতান্ত্রিক অভিযাত্রা থেকে এগিয়ে যাবে। ফলে নির্বাচন থেকে আমরা মনে করি যে শহীদ এবং যারা আহত এবং এই সময় যে বাংলাদেশের মানুষ, তাদের কাছে আমাদের যেই অঙ্গীকার, সেটি হলো একটি রিফরমেশন, একটি ডেমোক্রেটিক্যাল নেশন তৈরি করার। আমরা আমাদের সেই অঙ্গীকার পূরণে। আচ্ছা অনেক, আপনি আগে বলছেন যে আগেও যে আন্দোলনটা হচ্ছে শেষ পর্যন্ত আসলে সেগুলো যে চুক্তিগুলো করা হয়েছিল, যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কোনোটাই আসলে রাখিনি রাজনৈতিক দলগুলো। এখনও একটা জুলাই সনদ হলো, সব একমাত্র একটা নির্বাচন হয়ে গেল, যে সরকারটা আসবে সেই সরকার সেগুলো বাস্তবায়ন করবে, মানবে, এই নিশ্চয়তা থেকে দেওয়া যায়। আচ্ছা, প্রথমত বিষয় হলো যেহেতু গতবারের যদি আপনি দেখেন আমাদের 90-এর আন্দোলনের, এটা আসলে 3টি জোটের একটি ইনিশিয়েটিভ, আর এইবার কিন্তু
অ্যাজ এ হোল বাংলাদেশ গভর্নমেন্ট এটা রিপ্রেজেন্ট করতেছে। একটা ঐক্যমত কমিশন হয়েছে, আপনি দেখবেন যে গত দিনের যে আলোচনা, সেই আলোচনা কিন্তু লাইভ ছিল, ফলে মানুষজন দেখতে পেরেছে, সরাসরি টিভিতে সম্প্রচারিত হয়েছে, সামনের দিনের গুলোও হবে। তো এইবারের যে আয়োজন, এই আয়োজনের ব্যাপকতাটা তো একটু বেশি, ডিবেট হচ্ছে, আমরা চাচ্ছি ওপেন ডিবেট হোক। আমরা বলতে চাচ্ছি, দেখেন নির্বাচনের তারিখ নিয়ে আমরা ডিবেট করছি বারবার, নির্বাচন গভর্নমেন্ট একটা ডেট ডিক্লেয়ার করছে, এপ্রিল ফেব্রুয়ারি হোক, তার আগের ডিবেটটা আপনি চালান। এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে 15 জুলাই, আমি যদি ভুল করি না 15 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ রচনা করা হবে বা ঐক্যমত কমিশন এই পুরো জিনিসটা শেষ করবে। তার মানে আর 1 মাস বাকি আছে এই পুরো জিনিসটা করার জন্য। তাহলে এই 1 মাস আমরা এই আলোচনায় মনোযোগ দিই যে আমরা আসলে কোন কোন রিফরমেশনে যাব, আমরা এনসিসি গঠন করব কি করব না, আমরা সাংবিধানিক যে পদগুলো রয়েছে, যেমন মনে করেন আপনার গুম কমিশন কিংবা দুদক কিংবা আপনি ধরেন আপনার পিএসসি, এই যে পদগুলো, এই পদগুলো নিয়োগ কে দিবে? প্রধানমন্ত্রী, আবার একা একাই, মানে তিনি যাকে দিবেন তিনি, নাকি আপনি একটা এনসিসি বানাবেন যে কমিটিতে সরকারি দল বিরোধী দল সবার প্রতিনিধিত্ব থাকবে, তারা বসে একজনকে দিবে। ঠিক আছে, এগুলো হয়তো আপনাদের এনসিপির আপনাদের লক্ষ্য বা আপনাদের মোটো, ঠিক আছে। বিএনপি যে এই জিনিসই নিয়ে এগোবে, এটা আপনারা কিভাবে? এটা তো দেখেন একটা খুব সিম্পল, তাদের তো আলাদা একটা থাকতেই পারে। না, তারাও বলুক তাদের ফরমেশনটা কি, আমরা তো জানতে চাচ্ছি। আমরা তো বলতেছি না যে আমারটাই শুনেন আপনি, আমরা বলতেছি, যেমন আমরা বলতেছি যে সরাসরি ইলেকশন হোক নারীদের আসনে, নারীরা সরাসরি ভোটে জিতে আসুক। এখন সেটা কি পদ্ধতিতে হবে? রোটেশন পদ্ধতিতে হবে যে 100 আসন লটারির মাধ্যমে ঠিক হবে, নাকি 2টা বা 3টা আসনকে একত্রিত করে একটি আসন করা হবে? সেটা কি পদ্ধতিতে হবে, সেই পদ্ধতিতে আমরা আলোচনা করতে চাই। কিন্তু আপনাকে তো আগে প্রাইমারি জায়গায় একমত হইতে হবে যে হ্যাঁ, নারীরা সরাসরি ইলেকশনের মাধ্যমে আসবে। এবং আমি একটা জাস্ট কথা বলে যেতে চাই এই এজেন্ডায়। দেখুন, সালাউদ্দিন সাহেব গত 15 তারিখ কোনো এক জায়গায় বা কোনো একটি আলোচনায় তিনি বলেছেন যে বাংলাদেশে এই মোমেন্টে আর্থসামাজিক অবস্থা নাই, যে নারীদেরকে 100 আসন দিয়ে ইলেকশনের মাধ্যমে সরাসরি ভোটে চলে আসতে। বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা নাই, তো বাংলাদেশ এখানে যেতে পারবে না। তাহলে এখন আমি যদি বলি 1991 সালে যে বিএনপির যে ম্যান্ডেট, বিএনপির যে ইশতেহার, সেই ইশতেহারে ছিল যে নারীরা সরাসরি ভোটে ইলেকশন জিতে আসবে। তাহলে এখন আমি কি ধরে নিব যে বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে 91 সালে যতটা অগ্রসর ছিল, আজকে 2025 সালে তারা একটা পশ্চাৎপদ দল, তারা পিছিয়ে পড়া দল চিন্তায় ভাবনায়। কারণ আমরা তো দেখতেছি সারা বাংলাদেশের সকল জায়গায় নারীদের প্রতিনিধিত্ব কিন্তু আসলে আপনি যদি লক্ষ্য করেন ব্যবসায় বা চাকরিতে বিভিন্ন জায়গায় কিন্তু বেড়েছে। কিন্তু 91 সালে বিএনপির যে কমেন্ট ছিল, 2025 সালে বিএনপি এসে বলছে যে আমাদের আর্থসামাজিক অবস্থা এটা তৈরি হয় নাই। আবার আসবো আপনার কাছে মাহবুব খান, আপনার এই যে আসলে এই সময় বলছি মানে ভূমিকা বেশি দিলে হয় কি সময় কমে যায়। সেটা হলো দেখেন এই জুলাই চার্টার না, জুলাই চার্টারটাকে আমি পদার্থবিদ্যার ভাষায় বলতে চাই, এটা একটা স্প্রিং বোর্ড। গ্যাঞ্জামটা লাগবে জুলাই চার্টারের পরে, ঠিক আছে? এবং এটা ইউনূস সাহেব খুব ভালো করে জানেন, হি নোজ ইট ওয়েল, যে জুলাই চার্টারের পরে সিচুয়েশনটা অন্যরকম হবে বা জুলাই চার্টার নিয়েই একটা গ্যাঞ্জাম হবে। ঐক্যমতে কি সম্ভব আপনাকে মনে হয়? যদি ঐক্যমতে আসে তাইলে জুলাই চার্টারে এমন কিছু থাকবে যেটা পরবর্তীতে আপনার মানে ওই মানে যেভাবে আমরা আশা করতেছি যে মানে বাংলাদেশটা যেভাবে চলবে ওইভাবে বাংলাদেশ চলতে পারবে না, এটা আমি বলে দিচ্ছি আপনাকে। জুলাই চার্টার একটা আপনি স্প্রিং বোর্ড, এইটাই নির্ধারণ করবে যে আগামী দিনের রাজনীতি কী হবে। এখন দেখেন এই কথাগুলো অনেকবারই বলছি, মানে এগুলি বলতে বলতে টায়ার্ড হয়ে গেলাম আর কি। এই যে বলতেছেন না যে সংস্কার এই সেই, হ্যাঁ না না, এত শ্রম এত মেধা মানে ভাবা যায় না আর কি। আলী রিয়াজরে আমেরিকা থেকে নিয়ে আসা, অমুক তমুক কত কিছু। দেখেন একটা কথা জিজ্ঞেস করি অনেক, আপনি যে সংবিধানটা করবেন এই সংবিধানটা কি কুপরিবর্তনীয় করবেন না সুপরিবর্তনীয় করবেন? নিশ্চয়ই সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয় করার কোনো সুযোগ নাই এই কালে। তাহলে সুপরিবর্তনীয় যদি হয় এই কনস্টিটিউশন, তাইলে ওখানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের একটা প্রভিশন থাকতে হবে অবশ্যই। তাইলে যত সংখ্যক সদস্য থাকলে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা যায়, ধরা গেল বিএনপির তত সংখ্যক সদস্য আছে, হ্যাঁ, তখন তো তারেক রহমান ওই 31 দফা যে তাদের যে সংস্কার, ওইটার সাথে যেগুলি কোয়েনসাইড করবে না সবগুলি সংশোধন করে বাতিল করে দিবে। আপনি কি করবেন? আপনার কি করার আছে বলেন? গেল একটা, আপনার কিচ্ছু করার নাই আছে বলতেছি। আপনি বলা শেষ করলে হ্যাঁ বলি, শুনেন, আমি বলি শুনেন। কনস্টিটিউশনটা আমি এই কথা বারবার বলতেছি। কনস্টিটিউশন হচ্ছে, দেখেন চায়নার কনস্টিটিউশন বাংলাদেশের কনস্টিটিউশনের চেয়ে, এই যে এখন যে প্রেজেন্ট যে কনস্টিটিউশন সেটার চেয়ে বেশি ডেমোক্রেটিক। বাংলাদেশে
মিছিল মিটিং সমাবেশ করতে গেলে পারমিশন লাগে, চায়নাতে সেটাও লাগে না, এত ডেমোক্রেটিক। তা আমি মাঝখানে একদিন চায়নাতে ছিলাম, এই যে চায়না তো ওয়ান পার্টি স্টেট, আর কোনো পার্টি নেই, শুনেন না, কিন্তু কনস্টিটিউশন ডেমোক্রেটিক, কিন্তু ওয়ান পার্টি স্টেট। সেটা যাই হোক, আপনি গুগলে না আপনি গুগলে যান, এটা ডেমোক্রেটিক কনস্টিটিউশন, প্রতিবাদ করার অধিকার আছে, সব কিছু করার অধিকার আছে। তো আমি একজন জিজ্ঞেস করলাম যে তোমাদের কনস্টিটিউশন যে এত ডেমোক্রেটিক, তো তোমরা প্রতিবাদ করো না, তোমাদেরকে কোনো ক্ষোভ নাই, কোনো গ্রিভিয়েন্স নাই? তো বলে হ্যাঁ আমরা একবার করছিলাম তিয়েনানমেন স্কোয়ারে, ট্যাঙ্ক দিয়ে আমাদের ঘুরায় দিছে, তখন থেকে আমরা আর করি টরি না। তো ওই কনস্টিটিউশনের ইয়েটা কি, মানে মূল্যটা কি? কনস্টিটিউশন আছে প্রতিবাদ করার অধিকার, এটা তো ওয়ান স্টেট পার্টিতে তো এটা হবেই ভাই। হ্যাঁ, আমি তো কনস্টিটিউশনের কথা বলছি, ওয়ান পার্টি নাকি সেটা পরে। ওয়ান স্টেট পার্টি কিভাবে ডেমোক্রেটিক হয় ভাই? ওইটা কনস্টিটিউশন সংবিধানে সুযোগ আছে, সুযোগ আছে, কিন্তু যদি সরকার না দেয়, পাওয়ারফুল সরকার, তাহলে আসলে আচ্ছা তারপর দেখেন, বলেন শেষ করে। আচ্ছা তারপরে ধরেন যে ব্রিটেনের কনস্টিটিউশন, এটা তো কতগুলি ইসের উপরে চলতেছে, কনভেনশনের উপরে চলতেছে, এটা তো কোনো রিটেন ওইভাবে নাই। তার মানে কি কনস্টিটিউশন কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে কনস্টিটিউশন কি, কনস্টিটিউশন হচ্ছে যখন ক্রাইসিসে থাকে রাজনীতি, তখন কনস্টিটিউশনের প্রয়োজন হয়। আচ্ছা দেখি তো এই ক্রাইসিসে কনস্টিটিউশনে কী লেখা আছে, তখন ওইখান থেকে একটা সলিউশন বাইর করে সলভ করি। পলিটিক্যাল ক্রাইসিস যদি না থাকে, তা আমার কনস্টিটিউশন তো শেলফে পড়ে থাকবে বছরের পর বছর, ওটা তো কোনো দরকারই হবে না। তাইলে আর দেখেন কনস্টিটিউশন যে কিছুই করতে পারে না, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। মনে করেন বিএনপি ক্ষমতা নিল, ইলেকশনে বিএনপি জিতলো, ঠিক আছে, বিএনপি জিতে 6 মাস পরে দেখা গেল যে বিএনপি মিসরুল করলো, চাঁদাবাজি যেগুলি এখন চলতেছে এগুলি করলো টললো। তখন একজন জেনারেল বলল যে এইভাবে দেশ চলতে পারে না, হ্যাঁ আমাদের উপর একটা ঐতিহাসিক দায়িত্ব এসেছে, হ্যাঁ আমরা উই শুড টেক ওভার। ক্যান কনস্টিটিউশন স্টপ হিম? কনস্টিটিউশন তাকে স্টপ করতে পারবে? একজন জেনারেল এসে বেরোলো যে বিএনপি দেশটাকে শেষ করে দিছে, আমাদের ঐতিহাসিক দায়িত্ব এখন সমতা নেওয়া, ঠিক আছে, কনস্টিটিউশন কী করবে? আপনার এই সংস্কার কী করবে? কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। বরং কনস্টিটিউশন উইল বি হেল্ড আপ ফর ইনডেফিনিট পিরিয়ড। মানে ওই সামরিক শাসন মানে কি? নিগেশন অফ অল সিভিল লস। তাইলে আপনি যে এগুলি করতেছেন, আপনাকে সেনাবাহিনী যাতে ক্ষমতা দখল করতে না পারে কোনোদিনও, এখনকার কথা বলছি, কোনোদিনও, সেই জন্য আপনার পলিটিক্সটা সবসময় ঠিক রাখতে হবে। হ্যাঁ, যেমন এরশাদ কীভাবে ক্ষমতা নিয়েছিল, এরশাদ একটা প্লট করলো কি, ওই যে কাশেম যুবমন্ত্রী ছিল, তার বাসায় ইমদু নামক একটা বিরাট সন্ত্রাসীকে ঢুকাই দিয়া, ওখানে ইমদুকে ওখান থেকে বের করে, এই দেখো যে বিএনপির মন্ত্রীদের বাসায় সন্ত্রাসী অমুক তমুক, এই যে দুর্নীতি এই সেই ইত্যাদি বলে এরশাদ ক্ষমতা নিয়ে নিল। তো এখন পলিটিক্স মানে অপশাসন কখন আসে বা থার্ড ফোর্স কখন আসে? যখন পলিটিক্সের মধ্যে কারাপশন ঢুকে যায়, পলিটিক্সটা ফেল করে যায়, তখন ওই ফেইলিউরের মধ্য দিয়ে অপশক্তি ঢুকে। এখন আপনার পলিটিক্স যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাইলে আপনি যত সংস্কারই করেন এগুলো 1 পয়সা মূল্য নাই। অনেকরা আপনার মনে অনেক কিছু বলার আছে, বলেন। আচ্ছা, মূলত ভাইয়ের যে প্রশ্নগুলো আর কি, যে আসলে কিভাবে সংবিধান সংস্কার হবে সামনে, আমরা কিন্তু এইখানেও সংবিধান মানে ঐকমত্য কমিশনের একটা প্রপোজাল ছিল যে সংবিধান কিভাবে সংস্কার হবে 166টা পয়েন্টে। আমরা কিন্তু বারবার বলেছি যে সংবিধান সংস্কার করার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনার লোয়ার পার্লামেন্টে নিম্নকক্ষে প্রথমে এটা 2/3 মেজরিটি হইতে হবে, তারপর উচ্চকক্ষে এটাকে 2/3 মেজরিটি হইতে হবে। যদি 2 হাউসে এটা 2/3 মেজরিটি হয় তাহলে এটা গণভোটে যাবে। আর যদি কোনো 2 হাউসের কোনো এক হাউসে 2/3 মেজরিটির থেকে কমে এটা চলে আসে, তাহলে এই এজেন্ডা বাতিল। সো এখন আবার একই সাথে দেখেন, এই কারণে কিন্তু আমরা বলছি যে আপনি নিচে মানে নিম্নকক্ষে যেভাবে আসন বিন্যাস হয়, যেভাবে আমরা এতদিন নির্বাচন করেছি আসন অনুযায়ী ক্যান্ডিডেটরা এসেছে, তারা আসবেন, কিন্তু উচ্চকক্ষে কী হবে? আমাদের প্রপোজালটা কি? আমাদের প্রপোজালটা উচ্চকক্ষে হবে একটি সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। তাহলে ওইখানে যেটা হবে, যেই দল যদি 1%ও ভোট পায়, তারও একজন প্রতিনিধি ওই পার্লামেন্টের মধ্যে থাকবে। ফলে সেই জায়গায়ও 2/3 যদি কেউ এনশিওর করতে চায়, তাহলে কিন্তু এটা একটা বড় কাজ হবে। দেখা যাবে যে বিএনপি হয়তো বা মানে যে কোনো দল হয়তো বা নির্বাচনে জিতছে, কিন্তু তার আসলে ভোট পার্সেন্টেজ হলো 40%, বাট সেই ইলেকশন উইন করছে আসন হিসাবে। ফলে এইটা করবে কি, একজন আরেকজনকে ব্যালেন্স করবে। ডেমোক্রেসিতে একটা ব্যালেন্সড উপায় আসবে। ডেমোক্রেসির তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যালেন্সড উপায়ে থাকা। এইটা একটা বিষয় যে আপনি চাইলেই
যদি সংস্কারগুলোর মধ্য দিয়ে আমরা যাইতে পারি, সেই সংস্কারের উপর দাঁড়ায় যদি আমাদের নির্বাচন হয়, তাহলে আসলে চাইলেই যে কেউ যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে না। আরেকটা বিষয় দেখবেন যে সাপোজ মনে করেন 2009 সালে যখন আওয়ামী লীগ গভর্নমেন্ট আসতেছে, এই ইলেকশনের আগে আওয়ামী লীগ যখন ইশতেহার দিল, আওয়ামী লীগ কি অনেকে আমাদের বলে যে একটা সংবিধান পরিবর্তন করার জন্য ওরা তো ম্যান্ডেট নিয়ে আসছে, কিসের জন্য গণভোট লাগবে? যেমন মনে করেন খুব ছোট ঘটনা, কিন্তু সংবিধানের খুবই ছোট একটা পরিবর্তন, সেটা কি তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতিকে স্থগিত করে দেওয়া, পার্লামেন্টে এটাকে স্থগিত করে দেওয়া, সেইটার উপর দাঁড়ায় কিন্তু এত বড় ঘটনা ঘটে গেল। আপনি কিভাবে বলবেন যে সংবিধান অগুরুত্বপূর্ণ? এবং প্রত্যেকটা ইলেকশন হয়েছে শেখ হাসিনা কি বলছে যে সংবিধান রক্ষা করার জন্য আমি করতেছি, সংবিধান রক্ষা করার জন্য আমি করতেছি। আমরা শুনছি না এই কথাগুলো, ফলে সংবিধান অগুরুত্বপূর্ণ বইলা দেওয়া এটা এতটা সহজ না, এটা একটা বিষয়। দ্বিতীয়ত দেখুন মনে করেন যে শেখ হাসিনা যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছিল, তিনি কি তার ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের কোনো রূপরেখা রাখছিলেন 2009 ইলেকশনের আগে, যে আমি যদি নির্বাচিত হই আমি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করব? যদি তিনি সেটা রাখতেন এবং মানুষ যদি তাকে ম্যান্ডেট দিত 2/3, তাহলেও একটা কথা ছিল যে আমি তো ভাই এটা বলছি ওপেনলি, তিনি বলেন নাই। ফলে সরকারের জন্য কিন্তু এটা খুবই ইজি যে আমি ইশতেহারে এক কথা বলে আসছি, আমি 2/3 পাইছি, এখন আমি আমার ক্ষমতাকে রেডি করার জন্য, ক্ষমতাকে দীর্ঘস্থায়িত্ব দেওয়ার জন্য আমি আমার মতো করে সংস্কার করব। তো আমি কেন এরকম একটা গভর্নমেন্টকে আসলে আমি চান্স দিব, সে আপনার আমার সংবিধানের উপর কাটাছেড়া করবে বারবার তার নিজের পাওয়ারকে এনশিওর করার জন্য? আচ্ছা, গেল এটা আরেক মানে ভাইয়ের আলাপে যে মানে কনস্টিটিউশন কেন গুরুত্বপূর্ণ এবং কনস্টিটিউশন কিভাবে আপনাকে ফেইল করাই দিতে পারে। আমরা তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা দেখছি। এবার আসেন হলো ভাই একটা বললো যে আর্মি যদি চলে আসে, এটা যদি, এগুলো সবই কিন্তু আশঙ্কা। বাংলাদেশে হঠাৎ করে একটা জঙ্গি স্টেট হয়ে যেতে পারে, এখানে মনে করেন যে সিরিয়ার মতো ঘটনা ঘটতে পারে, আইএস চলে আসতে পারে, এগুলো সবই আশঙ্কা। তো আশঙ্কা দিয়ে তো দেশ চলবে না, দেশ চলবে প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে। এখন পলিটিক্যাল পার্টিগুলো যদি স্টেবল ডেমোক্রেসি প্র্যাকটিস করতে না জানে, তাহলে এইখানে আনডেমোক্রেটিক যত রকমের অ্যালায়েন্স আছে বা আনডেমোক্রেটিক যত রকমের ফোর্স আছে তারা সুযোগ পাবে। তো সেটাই বলতে হচ্ছে না, এটা তো খুব সিম্পল। এবার আমি বলি যে বাংলাদেশে স্টেবল পলিটিক্যাল কন্ডিশন সেটা আসবে কিসের মধ্যে দিয়ে? যখন আপনি একটা কার্যকর পার্লামেন্ট তৈরি করতে পারবেন। এখন আপনি কার্যকর পার্লামেন্ট তৈরি করতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন তাড়াতাড়ি পার্লামেন্ট আমার হাতে আসবে, আমার ক্ষমতায়নে আসবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশের সুশীল সমাজের জন্য, আপনি দেখবেন বাংলাদেশের সুশীল সমাজের স্টেবল বলতে যেটা বোঝানোর চেষ্টা হচ্ছে বারংবার, সেটা হচ্ছে আসলে বিএনপির সাথে ওকে হয়ে যাওয়া। আচ্ছা, বিএনপির সাথে কোনো প্রকার জটিলতা করতে যাওয়া যাবে না। এবং আপনি দেখেন এই সুশীল সমাজই কিন্তু একটা লম্বা সময় ধরে বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত বা জামাত বিএনপি জামাত বিএনপি এমনভাবে বলতো যে বিএনপি যদি চায়ও কোল থেকে জামাতকে সরাই দিতে তাও কোলে তুলে রাইখা দিবে। ফলে এই সুশীল সমাজেরও কিন্তু একটা পলিটিক্স আছে, মানে তাদেরও একটা পলিটিক্স আছে এবং সেই পলিটিক্সের একটা বয়ান আছে এবং এটাও কিন্তু ক্ষমতার সাথে সম্পর্কিত। শেষ সময় চলে আসে, 1-2 মিনিট। আচ্ছা, উনি যে বললেন যে আপার হাউস পিআর সিস্টেমে হবে, আমাদের প্রপোজাল, হ্যাঁ প্রপোজাল যদি হয়, আপনি যেভাবে চেক করতে চাচ্ছেন, যদি ওরকম হয় যে একটা আপার হাউসটা রেইনবো হইল, যার ভোটে যার যত ভোট সেই অনুপাতে সদস্য পাইল, তখন তো আপনি কোনো অ্যামেন্ডমেন্টই করতে পারবেন না, কারণ তখন হর্স ট্রেডিং হবে। হর্স ট্রেডিং, যে আমাকে এত টাকা দাও, তা না হলে আমি এটার ইয়ে করবো না, আমি এটাতে ভোট দিব না। তাহলে কি আপনি হর্স ট্রেডিংয়ের সুযোগ রাখতে চাচ্ছেন এই যে আপার হাউস করে এবং এই যে ওটাকে পিআর সিস্টেমে নিয়ে গিয়ে? দেখেন এগুলি মানে টু লিভ ইন দি ফুলস প্যারাডাইস। আমরা কতগুলো জিনিস ইউটোপিয়ান, বাংলাদেশের পার্সপেক্টিভটা কী? বাংলাদেশের পার্সপেক্টিভটা হচ্ছে এইখানে মোরালিটিকে মানি রুল করে, মানি রুলস মোরালিটি। হ্যাঁ, এবং বাস্তবতাটা আমাদের মাইনে নিব এবং স্ট্রেংথ আজীবন এটাই থাকবে। হ্যাঁ, স্ট্রেংথ না আজীবন থাকবে সেটা আমি বলছি না। আমি বলছি যে আমাদের যদি পলিটিক্যাল কালচারটা ঠিক না হয়, আমাদের মধ্যে যদি মানে একে অন্যকে সহ্য করার মানসিকতা না থাকে এবং পাবলিকের ম্যান্ডেটের উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে, হ্যাঁ, তাইলে কিছুই হবে না, কিচ্ছু হবে না। আমার পলিটিক্যাল কালচার ঠিক থাকতে হবে, আমার সহনশীলতা থাকতে হবে, অন্যের মতের প্রতি শ্রদ্ধা থাকতে হবে, শেষ করব এবং পাবলিক। ভাই আমি একটা ছোট কথা, আমাদের মানে গভর্নমেন্টের একটা রাষ্ট্রের কাজ কি? রাষ্ট্রের কাজ কি? মনে করেন আমরা যখন ক্যাম্পাসে গণরুম গেস্টরুম চলতো, আমরা বারবার বলতাম যে ছাত্রলীগরে বলা গণরুম বন্ধ করো, গেস্টরুম বন্ধ করো, এভাবে তো হবে না। ছাত্র রাজনীতি বন্ধ করেও তো হবে না। তাহলে কি করতে হবে? আমরা প্রক্টররে শক্তিশালী বানাইতে হবে, যেন এই প্রক্টর বা প্রভোস্ট, যে হলের প্রভোস্ট, তাকে শক্তিশালী বানাইতে হবে। এটা হলো নিয়ম। আপনি রাষ্ট্র স্ট্রাকচারকে শক্তিশালী বানাইতে হবে। আমার কাজ হলো পলিটিক্যাল কালচার ফেরত আসবে কি আসবে না, তাকে তো বাধ্য করতে হবে। শুনেন, আপনি রাষ্ট্র দুর্বল রাখলে তো আপনার পলিটিক্যাল কালচার এমনই থাকবে। কারণ আমি জানি চিপা দিয়ে বাইরে হয়ে যাওয়া যায় বাংলাদেশে। শক্তিশালী কথা বলতেছেন, আমি লর্ড এলটনের কথাটা বলি আপনাকে।
এটা অনেক আগের, 200-250 বছর আগের কথা। উনি বলছিলেন যে পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। আপনি সরকারকে যত শক্তিশালী করবেন সেই সরকার তত বেশি করে। সরকার না, রাষ্ট্রকে শক্তিশালী করতে, রাষ্ট্র আরে এবং শুনেন, সরকার আমি যেটা পার্থক্যটাও বোঝা জরুরি। না, অনেক প্লিজ সরকারের মধ্য দিয়ে রাষ্ট্র পার্সনিফাইড হয়। সরকারে যারা রাষ্ট্র তো থাকে, একটা কাঠামো, সরকারে তো বিভিন্ন দল বিভিন্ন আমি সময় বলছি, যেতে পারবে, শেষ করতে দেন সেই আমাকে। কাঠামোটা তো fixed থাকতে আমাকে হবে। শেষ করতে দেন। সরকারে যারা থাকে তাদের মধ্য দিয়েই রাষ্ট্র পার্সনিফাইড হয়। সুতরাং রাষ্ট্র এবং সরকারকে যদি আপনি মনে করেন দুইটা এন্টিটি, তাহলে আপনি ভুল আলবাত দুটো করবেন। entity। হ্যাঁ, কারণ এই যে আচ্ছা, তাহলে দুর্নীতি দমন কমিশন, এই আলোচনা মানে আরো সময়, আমরা নিশ্চয় অন্য সময় এই আলোচনা করবো। আমাদের এইটাই যখন সময় আমরা শেষ। বুঝবো বাংলাদেশে আচ্ছা, আপনাদের দুজনকে ধন্যবাদ। আমাদের সময় শেষে দুজনকে ধন্যবাদ। নিশ্চয়ই পরবর্তীতে অন্য কোনো সময় এই আলোচনা আমরা সুযোগ পাবো। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছে, আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই টেলিভিশনের সঙ্গে থাকবেন।